হিমালয়ের দক্ষিণে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত উত্তর পূর্ব ভারতের এক প্রাচীন ভূখণ্ড আসাম। আসামের পর্যটনের মানচিত্রটাও বেশ বৈচিত্র্যময়। 19টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও 7টি ন্যাশনাল পার্কে দেখা মেলে জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণের সম্ভার। অন্যদিকে প্রায় 16টি উপজাতির বাস এই আসামে। তাদের সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ সমৃদ্ধ করেছে আসামের পর্যটনকে। ভারতবর্ষের মোট চায়ের উৎপাদনের 52% উৎপন্ন হয় এই আসামে। আসামে রয়েছে ছবির মতো সাজানো শৈলশহর হাফলং। আসামের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে আছে মা কামাখ্যা মায়ের মন্দির। সমগ্র আসামের দর্শনীয় স্থানগুলি একবারে ঘুরে দেখতে অনেক দিন সময় লাগে। আমাদের এক সপ্তাহের আসাম ভ্রমণে যে সমস্ত জায়গাগুলি কভার করতে পেরেছি সেগুলো একে একে বিভিন্ন পর্বে তুলে ধরব আপনাদের সামনে। আজকের পর্বে রইল আমাদের 2 দিনের গুয়াহাটি ভ্রমণের সম্পূর্ণ বিবরণ। আশা করছি এই সিরিজের প্রতিটি পর্বের মাধ্যমে আসামের পর্যটনের কিছুটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে সমর্থ হব। তাহলে শুরু করছি গুয়াহাটি ভ্রমণ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভালো লাগবে। গত 18 ফেব্রুয়ারি 2024 আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 12345 সরাইঘাট এক্সপ্রেসে করে। হাওড়া থেকে গুয়াহাটি আসার এটি হলো সবথেকে ভালো ট্রেন। এছাড়াও হাওড়া থেকে কামরূপ ও শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করেও সরাসরি গুয়াহাটি পৌঁছানো যায়। কামাখ্যা স্টেশনের প্রবেশের ঠিক আগেই ট্রেন থেকেই দেখে নিলাম দীপর বিল। এটি আসামের অন্যতম বৃহৎ একটি ফ্রেশ ওয়াটার লেক। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর সময় একটা কথা মাথায় রাখবেন। গুয়াহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোলে পড়বে পানবাজার ও 6 বা 7 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোলে পড়বে পল্টন বাজার। এই পল্টন বাজারেই থাকার জন্য আছে প্রচুর হোটেল, তাই এই দিক দিয়ে বেরোলেই সুবিধা হবে। পল্টন বাজারে আমরা উঠেছিলাম সুন্দরবন গেস্ট হাউসে। নন এসি এই ডবল বেডরুমের ভাড়া পড়েছিল 1120 টাকা করে। হোটেলে চেক ইন করে স্নান সেরে বেরিয়ে পড়লাম কামাখ্যা মায়ের দর্শন করতে। পল্টন বাজার থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত বাস চলাচল করে। এছাড়াও পল্টন বাজার থেকে অটো রিজার্ভ করেও যাওয়া যায়। খরচ পড়ে মোটামুটি 300 টাকার মতো। গুয়াহাটি শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পশ্চিমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 শিখরের নীলাচল পাহাড়ে অবস্থান মা কামাখ্যা মন্দিরের। আমাদের গুয়াহাটি দর্শন শুরু করছি মা কামাখ্যা মায়ের মন্দির দর্শন করে। দেবীর 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম এই কামাখ্যা মায়ের মন্দির। মা কামাখ্যার এই মন্দির হল তন্ত্র সাধনারও পীঠস্থান। কালিকা পুরাণ এবং যোগিনী তন্ত্র এই কামাখ্যা মায়ের মন্দিরে উল্লেখ পাওয়া যায়। জনশ্রুতি দৈত্যরাজ নরকাসুরের তৈরি প্রাচীন মন্দিরটি বিনষ্ট হয় বাংলার সুলতান সুলেমান কিরানির সেনাপতি কালাপাহাড়ের দ্বারা। তবে ঐতিহাসিকদের মতে এই কামাখ্যা মন্দির ধ্বংস করেছিলেন বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহ 1498 খ্রিস্টাব্দে। তিনি যখন কামতা রাজ্য আক্রমণ করেন সেই সময় মন্দির বিনষ্ট হয়। পরবর্তীকালে 1565 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা নরনারায়ণ এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন
এবং এখন যে মন্দিরের কাঠামোটা দেখতে পাচ্ছেন, এই কাঠামোটি কিন্তু অহোম রাজাদের তৈরি। এই কামাখ্যা মন্দিরে মোট 4টি কক্ষ আছে, একটি গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। মণ্ডপগুলির নাম হচ্ছে চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত ও মন্দিরের দেওয়ালে মধ্য ভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখতে পাওয়া যায়। তো মায়ের মন্দিরের নিচে গর্ভগৃহে দর্শন করতে চাইলে প্রথমে নিচে কুপন সংগ্রহ করতে হবে, তারপর সেই কুপন দিয়ে এখানে লাইন দিতে হবে। পুরো লাইন ঘুরে তারপর মন্দিরে দর্শন পাওয়া যায়, মানে গর্ভগৃহে। তো এই পুরো প্রসেসটা আপনার 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগবে। এছাড়াও আরেকটা ভিআইপি লাইনে বন্দোবস্ত আছে, 501 টাকা দিয়ে একটা কুপন কাটতে হয়, সেটা ভিআইপি টিকিট। তবে একটা জায়গায় এসে দুটো লাইনই কিন্তু মিশে যাবে। দেখুন, এ হচ্ছে দর্শনের লাইন। ওই দেখুন, পুরো বাইরের থেকে লাইনটা শুরু হয়, তারপর এইভাবে লাইন চলে যাবে। মায়ের মন্দিরে পুজো দেওয়া ও গর্ভগৃহে দর্শনের জন্য একটা কথা মাথায় রাখবেন। প্রথমে নিচে কুপন সংগ্রহ করে লাইনে দাঁড়াবেন। কুপনের জন্য কোনো প্রকার টাকা লাগবে না, তবে কুপন নিতেই হবে, তা না হলে লাইনে দাঁড়াতে পারবেন না। আর ভিআইপি টিকিট নিতে চাইলে সোজা ওপরে মন্দিরে চলে আসবেন। ভিআইপি টিকিট কাউন্টার সকাল 7:30টায় খোলে, তবে তার লাইনও আগে থেকেই পড়ে যায়। ভিআইপি লাইন দর্শনে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। এছাড়াও মহাকালী, তারা, ত্রিপুরা সুন্দরী, ভুবনেশ্বরী, মঙ্গলচণ্ডী, চামুণ্ডা সহ 30টি দেবীর মন্দিরও রয়েছে। কামাখ্যা মায়ের মন্দিরে প্রতিদিন প্রসাদ দেওয়া হয়। মায়ের অন্নপ্রসাদ পাওয়ার জন্য কিন্তু অনেকটাই লাইন পড়ে, তবে সেদিন আমরা ভিড় কম পেয়েছিলাম। ये आपका डेली होता है? डेली हर दिन? हर दिन। अच्छा, तो आज थोड़ा भीड़ कम है इसलिए लाइन नहीं देना पड़ रहा है? नहीं हाँ, आज नहीं तो बंदे है ना, इसलिए थोड़ा भीड़ नहीं कम तो लाइन देना पड़ता है। तो আজকে একটু ভিড় কম ছিল বলে বাইরে থেকে কুপন পেয়ে গেলাম, আর লাইন দিতে হলো না। মন্দিরে মায়ের প্রসাদ পেয়ে গেছি। প্রতিদিন দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত এই প্রসাদ দেওয়া হয়। কামাখ্যা মায়ের মন্দিরে এই প্রসাদ পেয়ে খুবই ভালো লাগছে। তো খিচুড়ি, পায়েস, একটা তরকারি আর পাঁপড় আছে। তো আপনারাও যখনই কামাখ্যা মায়ের মন্দিরে আসবেন এই অন্ন প্রসাদ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। কামাখ্যা মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম ভুবনেশ্বরী মাতার মন্দিরে। এই ভুবনেশ্বরী মন্দিরটি ওই নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। তো কামাখ্যা মন্দির থেকে 1.5 কিলোমিটার মতো হবে। তো একটা গাড়ি করে চলে এলাম, 200 টাকা নিল গাড়িটা। হাতে সময় থাকলে কামাখ্যা মন্দির থেকে এখানে হেঁটেও আসা যায়। কামাখ্যা মন্দির থেকে আরও 165 ফুট উঁচুতে ব্রহ্মা পর্বতের চূড়ায় অবস্থিত এই ভুবনেশ্বরী মায়ের মন্দির। 10 মহাবিদ্যার অন্যতম হলেন দেবী ভুবনেশ্বরী। এখান থেকে ব্রহ্মপুত্র এবং পুরো গুয়াহাটি শহরটা একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, তবে আজকে একটু কুয়াশা আছে, ওই জন্য ভিজিবিলিটি খুব একটা ভালো নেই। সেদিন সন্ধেবেলা পায়ে পায়ে ঘুরে দেখেছিলাম জমজমাট পল্টন বাজার। স্ট্রিট ফুড থেকে জামা কাপড় সবকিছুই পাওয়া যায় এই পল্টন বাজারে। আর বাঙালি খাওয়া দাওয়ার জন্য আপনাদের পল্টন বাজারের 3টি হোটেলের সন্ধান দিচ্ছি: মা কালী হোটেল, 12 আনা বাঙালি থালি ও নিউ মা কালী হোটেল। এই 3টি হোটেলেই ভালো বাঙালি খাবার পেয়ে যাবেন। গুড মর্নিং। আজ গুয়াহাটিতে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা গুয়াহাটি শহরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব। তো প্রথমেই যাব বশিষ্ঠ মুনির মন্দির। এখান থেকে মানে পল্টন বাজার বা গুয়াহাটি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এখানে যাওয়ার জন্য বাস পাওয়া যায়।
এই পল্টন বাজার থেকে কমিউনিকেশন কিন্তু খুব ভালো, সমস্ত জায়গায় যাওয়ারই বাস পাওয়া যাচ্ছে। তবে বাসগুলো এখন ভিড় আছে ভালোই। বশিষ্ঠ যাওয়ার জন্য বাস পেলাম, 36 নম্বর বাস। এই পল্টন বাজার থেকে বশিষ্ঠ মন্দির পর্যন্ত ভাড়া নিল 30 টাকা করে। বাসে একটু সময় বেশি লাগলেও খরচ অনেকটাই কম। অটোতে বশিষ্ঠ মন্দির যাওয়া ও আসার ভাড়া বলছিল 800 টাকার মতো। বাসগুলো একদম মন্দির পর্যন্তই চলে আসে, আর পল্টন বাজার থেকে এখানে আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা মতো। দেখুন এই সামনেই মন্দির, আর এখানে আমাদের বাস নামালো। এখানে জুতো রেখে দেবো। চলে এসেছি বশিষ্ঠাশ্রম দেবালয়। এই বশিষ্ঠ মন্দির একটা পাহাড়ের উপর অবস্থিত। এই পাহাড়টার নাম হচ্ছে সন্ধ্যাচল পাহাড়। প্রথমে এখানে পাথরের তৈরি মন্দির ছিল। পরবর্তীকালে 18th সেঞ্চুরিতে অহোমের রাজা রাজেশ্বর এই মন্দিরটি নির্মাণ করেন। শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণ পূর্বে সন্ধ্যাচল পাহাড়ের উপর অবস্থিত এই বশিষ্ঠ ঋষির মন্দির। মহর্ষি বশিষ্ঠ মুনির তপবন ছিল এই স্থানে। এটি মন্দিরের গর্ভগৃহ। এটা মনে করা হয় এই স্থানেই মহাদেবের মধ্যে বিলীন হয়ে গেছিলেন মহর্ষি বশিষ্ঠ। বশিষ্ঠ মহামুনি মহাদেব দোনো এক হো গিয়া। মন্দিরের পেছনের দিকে একটা নদীও আছে, শব্দ শোনা যাচ্ছে জলের, ওখানেই যাচ্ছি এখন। তিনটি পাহাড়ি জলধারার সঙ্গমস্থলে এই মন্দির। এই জলধারাগুলি হল সন্ধ্যা, ললিতা ও কান্তা। এই 3 জলধারার মিলনে সৃষ্টি হয়েছে বশিষ্ঠ গঙ্গা নদীর। এই জলধারাগুলির উৎপত্তি মেঘালয়ের পাহাড় থেকে। নিচে একটা গণেশ ঠাকুরের মন্দিরও আছে। বশিষ্ঠ মন্দির দর্শন করে আবার ফেরার বাসও পেয়ে গেলাম। তো এখানে 36 নম্বর বাসটা পল্টন বাজার থেকে বশিষ্ঠ মন্দির পর্যন্ত যাতায়াত করে। এরপর এখান থেকে যাব শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র। কলাক্ষেত্র যাওয়ার জন্য সেক্রেটেরিয়েট নামের একটা জায়গায় নামতে হবে। তারপর 39 নম্বর বাস ধরে যেতে হবে কলাক্ষেত্র। তো রাস্তার ওপাশে নামিয়ে দিয়েছিল, এখন রাস্তাটা ক্রস করে এপাশে চলে এলাম। এখান থেকে 39 নম্বর বাসে কলাক্ষেত্র যাওয়া যাবে। বাসে গুয়াহাটি শহরের দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। বাস আমাদের নামিয়ে দিল একবারে গেটের সামনে। 39 নম্বর বাসে করে চলে এলাম এখানে। বাসের ভাড়া পড়লো 10 টাকা করে। শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রটি সপ্তাহের সব দিনই খোলা থাকে সকাল 9:30 থেকে রাত্রি 7টা পর্যন্ত। এখানে প্রবেশের জন্য টিকিট লাগে বড়দের 30 টাকা করে ও 5 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা করে। প্রবেশের পরেই চোখে পড়বে সুন্দর কয়েকটা স্ট্যাচু ও ফুলের বাগান। এই শঙ্করদেব কলাক্ষেত্রটি তৈরি করা হয়েছিল 1990 সালে। আসামের কালচার এবং ট্র্যাডিশনকে জানার জন্য এই জায়গাটা খুবই ভালো। তো এখানে কয়েকটি মিউজিয়াম আছে, তার মধ্যে পূর্বজ্যোতি মিউজিয়াম এবং সাহিত্য, সঙ্গীত এবং নাটক ভবন, এই দুটো সামনে দেখতে পাচ্ছি। আর ওপাশটায় আছে ভূপেন হাজারিকা মিউজিয়াম। চলুন ভেতরে যাই। মিউজিয়ামের প্রথম তলায় আসামের সত্রিয়া নৃত্যের বিভিন্ন পোশাক ও মুখোশ প্রদর্শন করা হয়েছে। এগুলো প্রত্যেকটা হচ্ছে ওই নাচেরই এক একটা ক্যারেক্টার, ওই ড্রামার। তো এখানে যেমন দেখা যাচ্ছে বরাহ, এখানে আছে নরসিংহ। এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে দেখাচ্ছি কি আছে। এই সেকেন্ড ফ্লোরে আসামে যে বিভিন্ন জনগোষ্ঠী আছে সেই সম্পর্কে পুরো ধারণা পেয়ে যাবেন এখান থেকে। দেখুন পরপর এইভাবে আসামে যে বিভিন্ন জনগোষ্ঠীগুলো আছে তার সাথে পরিচয় এখানে করানো হচ্ছে। দুর্দান্ত।
মানে একটা জায়গায় এসে পুরো আসামের কালচার সম্পর্কে অনেকটাই এখান থেকে জানা যাচ্ছে। দারুণ জায়গাটা। এখানে এটা হচ্ছে কার্বি, ওটা হচ্ছে খোলমা, এখানে হচ্ছে জেমি নাগা জনগোষ্ঠী। আসামে 16টি জনগোষ্ঠীর বসবাস। এখানে বিভিন্ন জনগোষ্ঠীগুলোর জামাকাপড়, বাড়িঘর, জীবনযাত্রা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়। এটা হচ্ছে মিউজিয়ামের 4th ফ্লোর। এখানেও খুব সুন্দর জিনিসপত্রগুলো আছে। তো আসামের কালচার এবং ট্র্যাডিশনকে বোঝার জন্য এই জায়গায় কিন্তু আসতেই হবে। আমরা একে একে ঘুরে দেখলাম সমস্ত ফ্লোরগুলি, তবে জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। এরপর দেখে নিলাম ডক্টর ভূপেন হাজারিকা সংগ্রহালয়টি। স্বনামধন্য সঙ্গীতশিল্পী ডক্টর ভূপেন হাজারিকার জন্ম হয়েছিল আসামের শদিয়ায়। এখানে বিখ্যাত সঙ্গীত শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার এই মিউজিয়ামটা ভিজিট করলাম। তো ভেতরটা খুবই সুন্দর। ওনার ব্যবহৃত সব জিনিসপত্র এবং বিভিন্ন বাদ্যযন্ত্রগুলি এখানে রাখা আছে। তিনি যে অ্যাওয়ার্ডগুলি পেয়েছিলেন সেই অ্যাওয়ার্ডগুলি এখানে রাখা আছে। তো ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি নিষিদ্ধ, ওনারা বারণ করলেন, তাই দেখাতে পারলাম না আপনাদের। এখান থেকে বেরোনোর আগে এক ঝলক দেখে নিলাম সাহিত্য, সঙ্গীত ও নাটক ভবনটিও। আর এটা দেখুন আসামের বিখ্যাত নাচ, বিহু নাচের এটা কস্টিউম। বাইরে বেরিয়ে আরও একটা বাসে উঠে পড়লাম। এবারের গন্তব্য উমানন্দ মন্দির। ব্রহ্মপুত্র নদের মাঝখানে ছোট্ট পিকক আইল্যান্ডের উপর অবস্থিত উমানন্দ মন্দির যেতে হয় লঞ্চে করে। সরকারি ও বেসরকারি দুই ধরনের লঞ্চই পাওয়া যায়। তো এখন এখানে যেটা গভর্নমেন্টের যেটা ছিল সেখানে হচ্ছে 40 টাকা করে পার হেড যাওয়া আসার। তবে সেটা সময় হচ্ছে এবার 3:30 সময়। তো এখন বাজে দুপুর 2:30। তো ওই জন্য আমরা প্রাইভেটটাই নিলাম। প্রাইভেটে হচ্ছে 100 টাকা করে নিচ্ছে যাওয়া আসা। হাতে এখন সময় নেই আর। সরকারি লঞ্চের সময়সূচিটা দিয়ে দিলাম, দেখে নিন। দেখুন সামনেই দাঁড়িয়ে আছে লঞ্চ। তো এটাতে আমরা যাব উমানন্দ মন্দির। উমানন্দ মন্দিরটা হচ্ছে পিকক আইল্যান্ডে। তো এখানে এরকম নিচেও বসার ব্যবস্থা আছে। এটা উপরের ডেক। তো এখানে এরকম লাইফ জ্যাকেট রাখা আছে। ব্রহ্মপুত্রের ওপর দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলল উমানন্দ মন্দিরের দিকে। ওই সামনেই দেখুন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে পিকক আইল্যান্ড। আর ওখানে আছে উমানন্দ মন্দির, ছোট্ট একটা দ্বীপ। আর ওপর দিয়ে দেখুন রোপেও চলাচল করছে। ব্রহ্মপুত্র দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম নদী। গুয়াহাটি শহরের প্রাণ হচ্ছে ব্রহ্মপুত্র নদ। অ্যাকর্ডিং টু দ্য লেন্থ এটা হচ্ছে বিশ্বের 15th লংগেস্ট রিভার। এটা মনে করা হয় কামাখ্যা মায়ের দর্শন করার পর বাবা উমানন্দের অবশ্যই দর্শন করা উচিত। সেই লঞ্চ থেকে নামলাম, এরপর উপরে একটু উঠতে হবে। উপরে আছে মন্দিরটা। আর এখানে এরকম কয়েকটি দোকান আছে। এখানে আছে ফ্রুট স্যালাড, আর এখানে পুজো সামগ্রীর দোকান আছে। ये फ्रूट सैलड कितना करके है? 40 रुपीज़। নিয়েছি ফ্রুট স্যালাড, এটা হচ্ছে 40 টাকা করে। তো এনারা এখানে যারা বিক্রি করছেন এনারা সব ওই লঞ্চে করে এখানে আসেন, আর শেষ লঞ্চে করে ওনারা ওপাশে চলে যান। তো এখানে কেউ থাকেন না, শুধুমাত্র যারা মন্দিরে পুজো করেন পূজারীরা তারাই এখানে থাকেন। এই দ্বীপকে ভস্মাচল বা ভস্মকূটও বলা হয়। জনশ্রুতি আছে এই দ্বীপেই মহাদেবের ক্রোধাগ্নিতে কামদেব ভস্মীভূত হন, তাই এই দ্বীপের নাম ভস্মাচল বা ভস্মকূট। মন্দিরটা উপরে, বেশ কিছুটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো এখানে ময়ূর দ্বীপে এই মন্দির নির্মাণ করেন অহোম রাজা গদাধর সিংহ 1694 খ্রিস্টাব্দে। তবে সেই মন্দির ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় 1867 খ্রিস্টাব্দে। তো পরবর্তীকালে এক ধনী ব্যবসায়ী মন্দিরটি নির্মাণ করেছেন। সতীর দেহত্যাগের পর মহাদেব অত্যন্ত ব্যথিত হন ও এই স্থানে এসে ধ্যানে মগ্ন হন। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও মহাদেবের ধ্যান চলতেই থাকে।
এই অবস্থায় সারা ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান বিষ্ণু কামদেবকে দায়িত্ব দেন মহাদেবের তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু তপস্যার বিঘ্ন ঘটায় মহাদেব অত্যন্ত ক্রোধিত হন এবং সেই ক্রোধের অগ্নিতে কামদেব ভস্মীভূত হন। এই অবস্থায় কামদেবের স্ত্রী রতিদেবীর প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মহাদেব কামদেবকে নতুন রূপ দান করেন। মহাদেবের দ্বারা কামদেব এখানেই নতুন রূপ পেয়েছিলেন বলে সেই থেকে এই অঞ্চলের নাম হয় কামরূপ। উমানন্দ মন্দিরে দর্শন হয়ে গেল। তো যেখানে গর্ভগৃহটা আছে, গর্ভগৃহটা কিন্তু একটু নিচে আছে, যখন দর্শন করতে নামবেন একটু সাবধানে নামবেন। মন্দির দর্শন করে ফিরে এলাম লঞ্চে। বিকেলের ব্রহ্মপুত্রের সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে এলাম ঘাটে। উমানন্দ ঘাটের কাছে আছে গেটওয়ে অফ আসাম নামে খ্যাত নর্থ ব্রুক গেট। এই মুহূর্তে আমি আছি নর্থ ব্রুক গেটের সামনে। তো উমানন্দ টেম্পল থেকে নামার পর যেখানে ফেরিতে নামলাম তার ঠিক সামনে এই গেটটি। তো এই গেটটি নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ শাসনকালে। তৎকালীন ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড নর্থব্রুক। তিনি কলকাতা থেকে আসাম এসেছিলেন 1874 সালের 27শে আগস্ট। তিনি কলকাতা থেকে জাহাজে করে এখানে এসেছিলেন। তো যখন তিনি এখানে নামেন তো তার সম্মানার্থে তাকে অভ্যর্থনা জানানোর জন্য এই গেটটি নির্মাণ করা হয়েছিল। 1826 খ্রিস্টাব্দে ইয়ান্ডাবুর সন্ধির মাধ্যমে দীর্ঘ 600 বছরের অহোম রাজত্বের সমাপ্তি ঘটে এবং অসম ভূখণ্ডের শাসনভার ব্রিটিশদের হাতে চলে যায়। ব্রিটিশদের উচ্চারণের অপভ্রংশে অসম নামটি হয়ে যায় আসাম। এরপর আমরা চলে এসেছিলাম নিকটবর্তী শুক্রেশ্বর ঘাটে। তো এখন আমরা চলে এসেছি শুক্রেশ্বর ঘাটের কাছে জনার্দন মন্দিরে। তো এখানে দুটো মন্দির পাশাপাশি আছে, জনার্দন মন্দির আর শুক্রেশ্বর মন্দির। এটা হচ্ছে জনার্দন মন্দির, আর শুক্রেশ্বর মন্দিরটা সিঁড়ি দিয়ে একটু ওপরে উঠতে হয়। এই স্থানে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে জনার্দন রূপে দর্শন দেন এবং পরবর্তীকালে যখন প্রহ্লাদ কামরূপের রাজা হন তখন তিনি এখানে মন্দিরটি স্থাপনা করেন। পুরাণ মতে সেই সময় এই কামরূপের রাজা ছিলেন হিরণ্যকশ্যপ। তিনি ছিলেন বিষ্ণুর ঘোর বিরোধী, তাই রাজ্যের সমস্ত প্রজাদের ওপর বিষ্ণুর আরাধনায় নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। শত চেষ্টা করেও হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে বিষ্ণুর আরাধনা থেকে বিরত করতে পারেননি এবং প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করলে প্রহ্লাদ এই মন্দারা পর্বতে ঘোর তপস্যা শুরু করেন। তখন ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে এই স্থানে জনার্দন রূপে প্রকট হয়ে ভক্ত প্রহ্লাদকে দর্শন দেন ও পরে নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশ্যপকে বধ করেন। যোগিনীতন্ত্রে এবং কালিকা পুরাণে এই স্থানের উল্লেখ পাওয়া যায়। যোগিনীতন্ত্রে এই স্থানের নাম মন্দারা পর্বত এবং কালিকা পুরাণে এই স্থানের নাম হস্তগিরি পর্বত নামে উল্লেখ আছে। এরপর দর্শন করে নিলাম শুক্রেশ্বর মন্দির। 1744 খ্রিস্টাব্দে অহোম রাজা প্রমথা সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের ভেতরে আছে এই বিশাল আকারের শিবলিঙ্গটি। আমাদের গুয়াহাটি ভ্রমণ শেষ করেছিলাম নেহেরু পার্ক দিয়ে। গুয়াহাটি ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসাম সিরিজের পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।